হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। আজকের ভিডিওটা বিশেষ করে যারা আরপিএফ কনস্টেবলের অ্যাসপিরেন্স হয়েছে তাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিওতে চলেছে। তো ভিডিওটা কোনো রকম ভাবে স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে তোমরা পেতে চলেছো সামনে যে আরপিএফ কনস্টেবলের এক্সাম, যেটা আগামী মার্চ মাসের 2 তারিখ থেকে শুরু হচ্ছে, যেটা 20 মার্চ পর্যন্ত এক্সামটা কন্ডাক্ট হবে। তো এবারে আরপিএফ এর যারা কনস্টেবল এক্সাম দিচ্ছ তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ডাটা আজকের ভিডিওতে শেয়ার করব। তার সাথে তোমরা জানতে পারবে, যেটা থাম্বনেল দেখেছো, যে আরপিএফ কনস্টেবলের জন্য সেফ স্কোর তোমার জন্য কত হতে পারে, অর্থাৎ তোমার টার্গেট স্কোর কত রাখা উচিত। এর আগে ডাব্লিউপি কনস্টেবল, এছাড়া কলকাতা পুলিশের প্রিলিমস, তাছাড়া ডাব্লিউপির ফাইনাল মেরিট পর্যন্ত অলরেডি আমি ক্যালকুলেশন করে তোমাদের একটা এক্সপেক্টেড স্কোর তোমাদের সামনে তুলে ধরেছি। তো সেগুলো ভিডিও সেকশনে রয়েছে। স্টেট ওরিয়েন্টেড ডাব্লিউপিকেপির এক্সপিরিয়েন্স, তারা সেই ভিডিওগুলো দেখতে পারো। তুমি যদি আজকে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশনটা অন করে রাখবে, কারণ এই রেলওয়ে চ্যালেঞ্জার থেকে তুমি কমপ্লিট পেতে চলেছো ম্যাথামেটিক্স, রিজনিং এন্ড জিকে চ্যাপ্টার ওয়াইজ, এছাড়া বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে কমপ্লিট রিভিশন হয়ে যাবে। ওকে, তো তার জন্য ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশনটা অল করে রাখবে, যাতে করে ম্যাথামেটিক্স, রিজনিং এন্ড জিকে ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজে পৌঁছে যায়। নন স্টপ র্যাপিড ফায়ার জিকে ক্লাসগুলো করতে ভুলো না। এছাড়া শুরু হয়ে গেছে জিকে সেশন 1, এইভাবে কন্টিনিউ আমরা সেশনগুলোকে কন্টিনিউ করব। আর ম্যাথসের যারা ক্র্যাকের বইগুলো ফলো ক্র্যাক 2024, যেটা নিউ এডিশন, তার ম্যাথ রিজনিং এর সলিউশন তোমরা প্লেলিস্ট সেকশনে পেয়ে যাচ্ছ। আর যারা অনলাইনে পেড ব্যাচে আসতে চাইছো, তারা ভিডিওটাতে শেষ পর্যন্ত দেখো, জানতে পারবে যে কিভাবে পেড ব্যাচে তোমাদেরকে জয়েন করতে হবে। ওকে, তো শুরু করছি আজকের সেশন। তো আরপিএফ यानी কি রেলওয়ে প্রোটেকশন ফোর্স 2018 পর 2024 দেখতে গেলে 6টা বছর পর কিন্তু এই আরপিএফ কনস্টেবলের আবার কিন্তু পুনরায় পরীক্ষা হচ্ছে। যেহেতু কোভিড-19 এর জন্য, ডিউ টু দা কজ অফ কোভিড-19, 2 বছর পুরো নষ্ট হয়ে গেছে, যে কারণে আরপিএফ ছাড়া অন্যান্য রেলের যত পরীক্ষা হবে সমস্ত পরীক্ষাতে কিন্তু বয়সের একটা এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, যেটা 3 বছরের। তো আরপিএফ কনস্টেবলের যারা অ্যাসপিরেন্টস হয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে চলেছে, কারণ আরপিএফ এর কনস্টেবলের এক্সাম যেটা আগামী 2 তারিখ থেকে শুরু হতে চলেছে। তো খুবই হাতে সীমিত সময়, কিভাবে এই সময়টা স্ট্রাগল করবে, কি করা উচিত, কোনগুলোকে ভালো করে টার্গেট করবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে, তো তোমরা সরাসরি টেলিগ্রামে জয়েন করে নিও, কারণ ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করা হয়। দেখো, আরপিএফ এর যেটা কনস্টেবলের যেটা পেপার হবে, যেটা রিটিন হবে, সেটা সিবিটি মোডে হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, যেটা হচ্ছে তোমার 90 মিনিট সময়, অর্থাৎ 1.5 ঘন্টা। এখানে ম্যাথের থেকে কত থাকবে? এখানে ম্যাথের থেকে থাকবে 35 নাম্বার, এখানে রিজনিং থেকে দেওয়া হচ্ছে 35 নাম্বার, আর জিকে জিএস ভিভিআই এখান থেকে কিন্তু তুমি পাচ্ছ যেটা হচ্ছে 50 নাম্বার। তাহলে টোটাল কোশ্চেনটা কত নাম্বারের? যেটা হচ্ছে তোমার 120 নাম্বারের। প্রতিটি প্রশ্নের মান 1, তাই টোটাল যেটা নাম্বার সেটা হচ্ছে 120। রেলের পরীক্ষাতে তোমাকে মনে রাখতে হবে যে 1/3 হচ্ছে নেগেটিভ, অর্থাৎ 3টে প্রশ্ন ভুল করলে তোমার কিন্তু 1 নাম্বার কাটা যাবে, অর্থাৎ 3টে প্রশ্ন ভুল করলে তোমার 1 নাম্বার নেগেটিভ যাচ্ছে। ক্লিয়ার? আরপিএফ এর যেটা একটা মারাত্মক চেঞ্জ হয়েছে সেটা কি, সেটা আগে তোমাদের সামনে একটু ভালো করে বুঝিয়ে দিই। প্রথমত 2018 যেটা আরপিএফ পরীক্ষা হয়েছিল, সেখানে রিটিন যেটা কোশ্চেনের পেপার তৈরি করা হয়েছিল সেটাও করেছিল আরপিএফ। আফটার কোয়ালিফাই রিটিন এক্সাম, দেন পিএমটি যেটা পিইটি হয়, যেটা পিএমটি এবং পিইটি হয়, এটাও কন্ডাক্ট করেছিল কিন্তু আরপিএফ। কিন্তু এখানে একটা মারাত্মক চেঞ্জেস হয়েছে এইবারে, যেটা কি আরপিএফ এর যেটা কোশ্চেন পেপার হচ্ছে সেটা এবার হচ্ছে আরআরবি, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এবার এই জায়গাটা তোমাকে একটু বুঝতে হবে কিরকম। তুমি বিগত বছরে 2018 সালের যদি প্রিভিয়াস এর কোশ্চেন গুলো দেখো, কোশ্চেনটা দেখে তুমি এটা আইডেন্টিফাই করতে পারবে যে সেখানে কোশ্চেনের লেভেল কেমন ছিল। তুমি যে এক্সামটা দিতে যাচ্ছ সেখানে ম্যাথামেটিক্স কিরকম টাইপের দেওয়া হয়, কোন জায়গাগুলো ওরা বেশি করে টার্গেট করে, রিজনিং এর কোন সেক্টরটাকে ওরা বেশি করে টার্গেট করছে, জিকে জিএস কোথা থেকে দিচ্ছে, তুমি সমস্ত কিছু জানতে পারবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখবে। এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা মানে এটা না যে তুমি কনস্টেবল এক্সাম দিতে যাচ্ছ, তুমি শুধু কনস্টেবল এক্সাম গুলোকে দেখবে না। দেখো, এসআই যেটা পরীক্ষা হয় আরপিএফ এর, যেটা কিছুদিন আগে কন্ডাক্ট হয়েছে, এই এসআই এক্সামে কিন্তু একটা জিনিস কি, এই এসআই এক্সামেও যেটা তোমার সিলেবাসটা কিন্তু একই থাকে, ওদের চেঞ্জেসটা হচ্ছে তোমার এই ফিজিক্যালটা, যেটা পিএমটি এন্ড পিইটি তে, রাইট? তো কনস্টেবলের পিএমটি পিইটিটা এখানে কিন্তু একটা হার্ডি পিএমটি পিইটি। তো তোমাকে এইবার রিটিনে যেটা কোশ্চেনটা তৈরি করছে সেটা আরআরবি, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এবার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে কোশ্চেন পেপার গুলো হয়, ওরা কোন কোম্পানিকে দিয়ে করায়? যেটা হচ্ছে তোমার টিসিএস। এবার টিসিএস এর কোশ্চেন পেপার তোমাকে দেখতে গেলে কোথায় যেতে হবে? তুমি রেলের গ্রুপ ডি এক্সামের কোশ্চেন পেপার দেখো, লেভেল 1। তাছাড়া তুমি গ্রুপ ডি ছাড়াও তুমি এনটিপিসির প্রিলিমস, মেন্স এটা দেখো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কোশ্চেন পেপার দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ারের কোশ্চেন পেপার গুলো দেখো। তাহলে তোমার একটা
আইডিয়া হয়ে যাবে যে সেখানে কোশ্চেন্স প্যাটার্ন কেমন হয়, কি লেভেলের কোশ্চেন্স হয়। এবার তোমাকে মনে রাখতে হবে তুমি যে এক্সামটা দিতে যাচ্ছ তার একটা পার্টিকুলার সিলেবাস আছে, তার বাইরে কিন্তু এটা যেতে পারে না। তোমার ম্যাথের যে সিলেবাসটা আছে, ম্যাথের যে 35টা কোশ্চেন থাকবে সেই সিলেবাসের মধ্যে থেকে দেবে। রিজনিং এ যেটা তোমার ভার্বাল নন ভার্বালের যে সেকশনটা রয়েছে সেই সেকশনটা থেকে কিন্তু কোশ্চেন্স গুলো আসবে। ম্যাথের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক সেকশনটা। এই আরপিএফ কনস্টেবলে কিন্তু কোন রকম ভাবে কিন্তু সেই অ্যাডভান্স ম্যাথ গুলো কিন্তু এখানে ইনক্লুডিং করা নেই। কিন্তু জিকে জিএস এর কোনো লিমিট নেই, এর মধ্যে অল ওভার ইনক্লুডিং ইন দিস জিকে জিএস, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, এছাড়া সায়েন্স রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাছাড়া রয়েছে স্ট্যাটিক জিকে, স্পোর্টস, কারেন্ট অ্যাফেয়ার, অল ওভার ইনক্লুডিং ইন দিস জিকে জিএস। তো জিকে জিএস এর যে 50টা নাম্বার রয়েছে এই জায়গাটাকে তোমাকে একটু টার্গেট করতে হবে। কেন? আগে আমি অ্যানালাইসিসটা করি, তাহলে বুঝতে পারবে। প্রত্যেকটা ভিডিও কিন্তু অ্যানালাইসিস করে তোমাদের সামনে সেই স্পোর্টটাকে তুলে ধরি। তো আগামী যে আরপিএফ কনস্টেবলের এক্সাম তার টার্গেট স্কোর তোমাদের সামনে প্রপার অ্যানালাইসিস করে তুলে ধরবো। সে আউট অফ 35 কত স্কোর ক্যারি করতে পারে বলবে? ম্যাথ এমন একটা সেক্টর, এখানে হতে পারে অনেকে যারা রয়েছে ম্যাথে 35 তুলে দেবে, অনেক স্টুডেন্ট রয়েছে যারা ম্যাথে 35-30 পর্যন্ত তুলে দেবে, আবার অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু 35-এর মধ্যে 12-13 নাম্বার তুলতে হিমশিম খেয়ে যাবে সেই পরীক্ষার হলে। কিন্তু এখানে যারা চাকরির কাছে পৌঁছে যাবে, অর্থাৎ যারা এক্সামটা ক্লিয়ার করবে, সেই রকম এভারেজ সেকশনের একটা স্টুডেন্ট যে ম্যাথে কত স্কোর ক্যারি করতে পারে, মিনিমাম সে কিন্তু এখানে 25 থেকে 26টা প্রশ্ন কিন্তু ক্যারি করবে, রাইট? রিজনিং সেক্টরটা হচ্ছে নন ভার্বাল আর ভার্বালের উপর টোটালটা দাঁড়িয়ে রয়েছে। এবার রিজনিং রেলের যেগুলো বেশি দেওয়া হয় সেগুলো হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন, স্টেটমেন্ট, কনক্লুশন। এছাড়া ইংলিশে যেরকম আগে আনসিন করেছো সেম আজ কিন্তু এখানেও দেওয়া হয়, যার ওরিয়েন্টেডে কিন্তু 3-4টে প্রশ্ন দেওয়া হয়। সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন্স দেওয়া হয়, যেখান থেকে তুমি পরপর 3-4টে কোশ্চেন্স পেয়ে যাচ্ছ। তো এইভাবে রেলের যেটা রিজনিং কোশ্চেন্স পেপারটা থাকে সেটা কিন্তু সেট আপ করা থাকে। এবার তোমার যদি প্র্যাকটিস ঠিকঠাক থাকে, তুমি আউট অফ 35 তুমি কিন্তু এখানে ইজি 30+ স্কোর ক্যারি করে দেবে। কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু রিজনিং এ অনেক উইক রয়েছে, হয়তো সেই কোশ্চেন পেপারটা সলভ করতে পারবে কিন্তু অতটাও টাইম সে ওখানে মানে ওই টাইমে সে ওখানে নামাতে পারছে না। তো এখানে যে এভারেজ সেকশনের স্টুডেন্ট হবে সে আউট অফ 35 রিজনিং এ কত স্কোর ক্যারি করতে পারে? মিনিমাম সে কিন্তু এখানে 28 নাম্বার পর্যন্ত ক্যারি করতে পারবে, রাইট? এবার জিকে জিএস এর যে সেক্টরটা রয়েছে এটা 50 নাম্বার, তাহলে এই সেক্টরটা হচ্ছে লার্জ সেক্টর। এবার সেন্টারের এক্সামে তুমি যখন জিকে জিএস আসবে সেই জায়গাটা তোমার কাছে একটু টাফ লাগতে পারে। কেন? যদি তুমি একজন স্টেট ওরিয়েন্টেড এক্সামের অ্যাসপিরেন্স হও, কারণ স্টেট ওরিয়েন্টেড যে এক্সাম গুলো হয় সেখানে কি হয়, সেখানে ম্যাক্সিমাম যে জিকে জিএস গুলো থাকে সেখানেও অল ওভার ইনক্লুডিং জিকে জিএস এর মধ্যেই থাকছে। কিন্তু সেখানের কোশ্চেনের লেভেল আর তুমি সেন্ট্রালের কোশ্চেনের লেভেল যদি দেখো তাহলে তুমি একটা ডিফারেন্স পাবে। কিরকম? এদের কোশ্চেন্স গুলো একটু ডেপথের থেকে তোলা হয়। এবার কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো স্টেট ওরিয়েন্টেড এক্সামে আসে সেখানে দেবে খুব হাইলাইট যে কোশ্চেন 2-3টে কিন্তু তোমাকে সেখান থেকে দেওয়া হবে। কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্স নাম্বার অফ কোশ্চেন যেটা থাকে মিনিমাম 8 থেকে 9 নাম্বার তুমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার থেকে পাবে। এর জিকে জিএস এর হিস্ট্রি ওয়েটেজ কি? এখানে হিস্ট্রি থেকে তুমি মিনিমাম কিন্তু 11 নাম্বার পর্যন্ত ক্যারি করতে পারবে। এখানে জিওগ্রাফিতে তুমি মিনিমাম কত নাম্বার পেতে পারো? 6 থেকে 7 নাম্বার পর্যন্ত ক্যারি করতে পারবে, রাইট? কনস্টিটিউশন এখান থেকে অর্থাৎ পলিটি থেকে তুমি ন্যূনতম কত স্কোর পাবে, অর্থাৎ এখানে কটা কোশ্চেন থাকে কনস্টিটিউশন থেকে? কনস্টিটিউশনের ওই যে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ওই চ্যাপ্টার গুলো ডিপিএসপি এগুলো যদি ঠিকঠাক কভার আপ থাকে আর ধারাগুলো ঠিকঠাক করে রাখতে পারো, ডেফিনেটলি কিন্তু তুমি এখানে একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে কনস্টিটিউশন থেকে। কনস্টিটিউশনে মিনিমাম তুমি ধরে নাও 7 থেকে 8টা কোশ্চেন থাকে। তাহলে দেখো, আর ইকোনমিক্স এর কোশ্চেন যদি বলি খুব বেশি যে থাকে এমনটা না, খুব জোর 2টো কোশ্চেন থাকে, রাইট? এবার প্ল্যানিং কমিশন থেকে যেরকম দেয়, তাহলে 11 আর 6 17, 17 আর 8 25 আর 2 27 নাম্বার তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। তোমার কাছে থাকছে কত? তোমার কাছে থাকছে এখনো 23 নাম্বার। এই 23 এর মধ্যে ওরা 9 নাম্বার পর্যন্ত দিয়ে দেয় যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এ, ইয়েস, কারণ 50 নাম্বারটা হচ্ছে জিকে জিএস এর। এবার তুমি যদি এখান থেকে 9 নাম্বার নিয়ে নাও তোমার কাছে থাকছে কত? 14 নাম্বার। এই 14 নাম্বারের মধ্যে ইনক্লুড থাকবে সায়েন্স। অনেকে হয়তো ভাবছো আরপিএফ এর পরীক্ষা সায়েন্সটা খুব টাফ, না, সায়েন্সের ওয়েটেজ হচ্ছে তোমার এনটিপিসি এবং গ্রুপ ডি, ওখানে পার্টিকুলার আলাদা করে মেনশন করা আছে সায়েন্সের জন্য স্কোরটা এত। কিন্তু আরপিএফ এর তুমি যদি পিওয়াইকিউটা দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলো, তাহলে তোমার একটা আইডিয়া হবে যে সায়েন্সের জন্য তোমার কোন জায়গাগুলো পড়তে হবে, অর্থাৎ ওরা কোন জায়গাগুলো থেকে কোশ্চেন টার্গেট করে, তার জন্য প্রিভিয়াস ইয়ার সলভ করা। এবার তুমি যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সটা দেখবে বুঝতে পেরে যাবে যে সায়েন্সের মধ্যে ওরা কোন জায়গাগুলোকে টার্গেট করছে, বুঝতে পারলে? এবার এই যে 14টা নাম্বার রয়েছে এর মধ্যে ইনক্লুড থাকবে সায়েন্স, এর মধ্যে ইনক্লুড থাকবে স্পোর্টস, এর মধ্যে ইনক্লুড থাকবে স্ট্যাটিক জিকে, অল ওভার ইনক্লুডিং ইন দিস 14 মার্কস। ক্লিয়ার হয়েছে? তাহলে জিকে জিএস এ একটা এভারেজ সেকশনের স্টুডেন্ট হবে আউট অফ 50 মার্কস, তারা কত স্কোর করবে এই জিকে জিএস এ? মিনিমাম তারা কিন্তু এখানে আউট অফ 50 তারা কিন্তু এখানে 30 নাম্বার পর্যন্ত স্কোরটা ক্যারি করবে। এবার এই যে
আউট অফ 50 30 মার্কস ক্যারি করা ইটস নট আ জোক। এই 30 নাম্বার পেতে গেলে তুমি বুঝতে পারবে যে তোমাকে কি লেভেলে পড়াশোনা করতে হবে, কোন জায়গাগুলোকে কাভার আপ দিতে হবে, কোন জিনিসটা বাদ দেওয়া যাবে না জিকে জিএসে, তবে তুমি কমপ্লিট করতে পারবে, রাইট? তাহলে তোমার স্কোর এখানে কত আসছে একবার দেখি। দেখো 28 আর 25 কত হয় বলবে, যেটা হচ্ছে 53 আর 30 অর্থাৎ 83। এই যে স্কোরটা আমি তোমার সামনে তুলে ধরলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা টার্গেট স্কোর বা সেফ স্কোর। কিসের জন্য? আরপিএফ কনস্টেবলের জন্য। এবার আরপিএফ কনস্টেবলে যেটা রিকোয়ারমেন্ট আছে, নাম্বার অফ রিকোয়ারমেন্ট কত? 4000 প্লাস আছে। টোটাল ফর্ম কত পড়েছে? টোটাল ফর্ম এখানে যেটা ফিল আপ হয়েছে সেটা হচ্ছে তোমার 50 লাখ অ্যাপ্রক্স। তাহলে 50 লাখ স্টুডেন্ট রয়েছে, যারা 50 লাখ বিদ্যার্থী রয়েছে যারা আরপিএফ কনস্টেবলে। এখানে টোটাল রিক্রুটমেন্ট দেওয়া আছে যেটা হচ্ছে 4000 প্লাস। এবার এই রিক্রুটমেন্টটা আগামী দিনে বাড়বে, কারণ যখন প্রথম ফর্ম বেরিয়েছিল তখন 2000 প্লাস কিন্তু বেরিয়েছিল, রাইট? এর মধ্যে মেল ফিমেল সমস্ত কিছু কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে, যেটা পরে ইনক্রিজ হয়ে 4000 এলো। এবার অনেকেই ভাবছে যে এত কম সিট এর মধ্যে এই যে নাম্বারটা, এটা কি কখনো পসিবল? কারণ 120-র মধ্যে কি 83 নাম্বারে কখনো কাট আপ যেতে পারে? আমি প্রথমে বললাম এটা কিন্তু কোনো কাট আপ না, এটা কিন্তু কোনো কাট আপ না। যারা ভিডিও দেখো বা যারা চ্যানেলে অলরেডি আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে বা যারা কি নিউ ভিউয়ার্স, তুমি যদি একজন অ্যাসপিরিয়েন্স হয়ে থাকো, সিরিয়াস অ্যাসপিরিয়েন্স, তুমি এই ভিডিওটা দেখে নিজে অ্যানালাইসিস করতে পারবে যে এটা কোনো কাট আপ ওরিয়েন্টেড ভিডিও না। কারণ একটা এক্সাম না হলে কাট আপ নিয়ে কেউ বলতে পারে না। কিন্তু কাট আপ না হলেও তোমাকে আমি একটা টার্গেট স্কোর তোমার সামনে শো করছি, যেটা কত? 83 স্কোর। এবার 83 স্কোরটা থেকে আরো কত ইমপ্রুভ হতে পারে তোমাকে আমি প্রপার অ্যানালাইসিস করে দেখাবো। এবার এই যে পোস্ট দেখছো, যেটা টোটাল 4000 পোস্ট, এটা কিন্তু আরআরবি থেকে বলেছে, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে এটাই কিন্তু এখন পোস্ট দেওয়া হয়েছে। তো যারা এক্সপিরিয়েন্স হয়েছে, সিরিয়াস এক্সপিরিয়েন্স, তারা এটাকেই টার্গেট করে কিন্তু এক্সামের দিকে এগিয়ে যাচ্ছে। ক্লিয়ার? এসএসসি জিডিতে যেরকম কি হতো, মাঠে গিয়ে আবার একটা তোমাকে পুনরায় কিন্তু এখানে পিছিয়ে পড়েছে এই নাম্বার অফ রিক্রুটমেন্টটা দেখে। বোঝা গেছে? তো আরপিএফ হচ্ছে তোমার অল ওভার ইন্ডিয়ার একটা কম্পিটিশন। তো এখানে এই যে সারা ভারতের মধ্যে যে স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করবে, তোমাকে এখানে 83 স্কোর করে এলে কিন্তু হবে না। কেন? তার অ্যানালাইসিসটা এবার দেখো। তাহলে তোমার যদি টার্গেট স্কোর হয় সেটা তুমি বলছো 83, কিন্তু আমি তোমাকে একটা প্রপার অ্যানালাইসিস করব এই স্কোরটার উপর, যে কেন 83 স্কোরটা তোমার জন্য সেফ স্কোর হবে না, রাইট? তো যারা আজকে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করবে। আর সরাসরি তোমরা টেলিগ্রামে জয়েন করে নিও, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে, কারণ ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট টেলিগ্রামে প্রোভাইড করা হয়। আর রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেল থেকে তোমাদের ম্যাথমেটিক্স, রিজনিং এন্ড জিকে কমপ্লিট রিভিশন করানো হচ্ছে এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো প্রোভাইড করা হবে। তো তার জন্য ডেফিনেটলি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল অন করে নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে আগামী দিনে ম্যাথ, রিজনিং এন্ড জিকে ক্লাসগুলো নোটিফিকেশন খুব সহজে তোমার ফোনে পৌঁছে যায়। তাহলে এই যে 83 স্কোরটা বললাম, এটা কেন তোমার জন্য টার্গেট স্কোর না? কারণ ম্যাথে এভারেজ সেকশনের যে স্টুডেন্ট, আমি এখানে কোনো মেল বা ফিমেল ক্যান্ডিডেটকে পার্টিকুলার মেনশন করছি না, আমি একটা প্রপার ওয়েতে অ্যানালিসিস করছি অ্যাজ এ স্টুডেন্ট। তাহলে 25 নাম্বার যেটা আমি তোমাকে বলছি, দেখা গেল অন দ্যাট মোমেন্ট পরীক্ষার হলে ও এখানে কিন্তু আরো 3টে অঙ্ক করে দিয়েছে, যেটা ওর রাইট হয়ে গেছে। ক্লিয়ার? 28টা প্রশ্ন ও হয়তো টার্গেট করেছে, দেখা গিয়েছে ও কিছু মিসিং নাম্বার এমন ছিল যেটা অন দ্যাট মোমেন্ট ওখানে সলভ করতে পারেনি, ও হয়তো আরো 2টো প্রশ্ন কিন্তু পেরে গিয়েছে। জিকে জিএসে দেখা গেল ও হয়তো আরো 2টো অ্যাটেম্প করেছে, তার মধ্যে হয়তো একটা ভুল হয়ে গেছে বা একটা ঠিক হয়ে গেছে সাপোজ। তাহলে এখনো 3 আর 2 5 আর 2 7, যেখান থেকে নেগেটিভ হয়ে ধরে নিলাম যে ও 5 নাম্বার পর্যন্ত কিন্তু ক্যারি করে দেবে, রাইট? তাহলে 83 সাথে তুমি যদি +5 করো, তোমার স্কোরটা কত আসবে বলবে? 88 আসবে। এবার তুমি বলো তো, এই যে 88 স্কোরটা, এটা তোমার জন্য সেফ? বলবে ইয়েস। 88 নাম্বার যদি আমি পাই, এটা আমার জন্য সেফ। কারণ রেল এক্সাম এতগুলো যে শিফটে হবে, যেখানে নর্মালাইজেশন করা হবে, নর্মালাইজেশনটা কিসের উপর হয়? কারণ এতগুলো শিফটে এক্সাম হবে, তার জন্য নর্মালাইজেশনটা করা হচ্ছে। এবার নর্মালাইজেশনটা কিরকম? নর্মালাইজেশনটা ডিপেন্ড করে নাম্বার অফ কোশ্চেন অ্যাটেম্প তুমি করেছো, সেটা একুরেসি কিরকম আছে। সাপোজ তুমি ধরো 80টা প্রশ্ন অ্যাটেম্প করেছো, যার মধ্যে তোমার মাত্র 3টি ভুল, 77টা প্রশ্ন তুমি রাইট করেছো। কোন একটা স্টুডেন্ট এখানে 100টা প্রশ্ন অ্যাটেম্প করেছে, যার কিন্তু এখানে দেখা গিয়েছে যে 31টা প্রশ্ন ভুল, 69টা প্রশ্ন ঠিক। তাহলে এই যে 80টা প্রশ্ন অ্যাটেম্প করেছে, যার মধ্যে 3টি ওর নেগেটিভ হয়েছে, আর কোন একটা স্টুডেন্ট 100টা কোশ্চেন অ্যাটেম্প করেছে, যার 31টা বা এটা হয়তো ধরো তুমি 30টাও ধরতে পারো, যার ভুল হয়ে গেছে। বুঝতে পারলে? কোন একটা স্টুডেন্ট যে ধরো 70টা কোশ্চেন অ্যাটেম্প করেছে, একটি নেগেটিভ করেছে,
ভালো করে বোঝো জায়গাটা। এটা আমার নেগেটিভ পড়ছে। এখানে নর্মালাইজেশনটা ডিপেন্ড করে এটার উপর, যার একুরেসি মাস্ট কোশ্চেন লেভেল দেখা হয় সেই ওরিয়েন্টেড করে সেখানে একটা স্কোর আপ ডাউন হয়। অর্থাৎ এখানে একটা সেক্টর আছে, এখানে একটা সেক্টর আছে, আমি এই শিফটের থেকে এই শিফটের আমি নর্মালাইজেশন করছি। কিরকম, এর থেকে কিছু নাম্বার ধরো আমি নিয়ে নেবো আর এর থেকে কিছু নাম্বার দিয়ে দেবো, বুঝতে পারলে? তো প্রপার ওয়েতে যে নর্মালাইজেশনটা করা হবে, দেখা গেল তোমার যেটা স্কোর থাকবে সেটা যদি তোমার একুরেসিটা ঠিক থাকে, তোমার এই নাম্বারটা 90 ছাড়িয়ে পেরিয়ে যাবে, বুঝতে পারলে? এবার আরপিএফ এর ভিভিআই যে জায়গাটা সেটা হচ্ছে পিএমটি এন্ড পিটি। আফটার কোয়ালিফাই ইওর রিটেন এক্সাম দেন ইউ সিলেক্ট পিএমটি এন্ড পিটি। তো পিএমটি পিটিটা কেন এতটা? কারণ 5 মিনিট 45 সেকেন্ডে তোমাকে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে। এবার পিএমটি পিটিতে কি হচ্ছে, যারা মেল ক্যান্ডিডেট, আমি যদি তাদের জন্য বলি, তো একটা মেল ক্যান্ডিডেটের স্টুডেন্ট যখন পিএমটি পিটিতে আসছে তখন তাকে রানিং দিতে হচ্ছে যেটা 1600 মিটার। এবার এই 1600 মিটার রানিংটার জন্য তাকে টাইম দেওয়া হচ্ছে 5 মিনিট 45 সেকেন্ড। এবার তুমি বলো তো, 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার রানটা যখন হচ্ছে, এখনো পর্যন্ত যেটা রেকর্ড আছে, 100 জন করে যদি ওরা ছাড়ে ট্র্যাকে রানিং এর জন্য, সেখানে মাত্র 5টা স্টুডেন্ট কিন্তু রানটা কোয়ালিফাই করতে পারছে। তাহলে আমি যদি এটাকে রেশিওতে নিতাম, বলবে 20তে 1টা, বলো হ্যাঁ, তাহলে 20টা স্টুডেন্টের ওরিয়েন্টেডে একটা স্টুডেন্ট কিন্তু রানটা ক্লিয়ার করছে। এবার এখানে একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে, খুব ইন্টারেস্টিং জিনিসটা। কিরকম, সাপোজ ধরো এখানে 20টা স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্ট ও যে রানটা ক্লিয়ার করেছে, যেটা 100তে 5 জন। রানটা কমপ্লিট করার পর তাকে দিতে হবে, যেটা রানটা কমপ্লিট করার পর তাকে আসতে হচ্ছে লং জাম্পে। এবার লং জাম্পটা কত ফিট? লং জাম্পটা 14 ফিট, বুঝতে পারছো? প্রপার অ্যাথলেটিক্স এর পুরো মাঠ, ঠিক আছে? এবার 14 ফিট লং জাম্পের জন্য তোমাকে কবার চান্স দেবে? 3বার চান্স দেওয়া হবে। এবার এটাতে পুরো প্রসিডিওরটা কি, সিস্টেমেটিকটা কি, যে চিকটা দেওয়া থাকবে, যেটা তোমার দাগটা দেওয়া থাকবে, তোমাকে দাগের আগের থেকে জাম্প দিতে হবে। দাগে পা দিলে কি ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছ। তো তার জন্য তাই তোমার র্যান্ডম প্র্যাকটিস না হলে লং জাম্প কিন্তু ক্লিয়ার করা আসান না। এবার প্র্যাকটিস থাকলে খুব ইজি, কোনো ব্যাপার না, তুমি 14 জায়গায় 16 ফিট পর্যন্ত ক্লিয়ার করবে। 14 ফিট লং জাম্প তুমি ধরো ক্লিয়ার করে দিয়েছো, এবার তোমাকে ডাকা হচ্ছে, এবার 14 ফিট লং জাম্প ক্লিয়ার করার পর তোমাকে হাই জাম্প দিতে হবে। এবার হাই জাম্পটা কত? হাই জাম্পটা হচ্ছে 4 ফিট। এই 4 ফিট হাই জাম্প, যেটা বুঝতে পারছো যে প্রপার প্র্যাকটিস না থাকলে 4 ফিট হাই জাম্প কিন্তু ক্লিয়ার করা কোনো আসান ব্যাপার না। কিন্তু যদি কমপ্লিট থাকে, তোমার যদি প্র্যাকটিসটা ঠিক থাকে, তাহলে 4 ফিট যেটা হাই জাম্প তুমি ইজি কোয়ালিফাই করবে। এবার 4 ফিট হাই জাম্পের জন্য তোমাকে কিন্তু চান্স দেবে 3বার। তাহলে কি বুঝতে পারলে, এই লং জাম্প এবং হাই জাম্পের জন্য তোমাকে 3বার চান্স দেবে, 3বারের মধ্যে তোমাকে একবার ক্লিয়ার করতে হবে। এবার অনেকেই হাই জাম্পে কি করে, ছুটে এসে পরে এইভাবে সামনে থেকে দুটো পাকে নিয়ে ঝাঁপাতে চায়। এটা কিন্তু সিস্টেম না। তুমি যদি এক চান্সে এটাকে ক্লিয়ার করতে চাও, তাহলে তার জন্য একটা সিস্টেমেটিক আছে। তো তোমাকে অবশ্যই এটা প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে হবে। তো আমি গ্রাউন্ডে তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো, যেখানে হাই জাম্প এবং লং জাম্পটা তোমরা কিভাবে প্র্যাকটিস করবে। কারণ হাই জাম্প লং জাম্পে তুমি যদি সেই সিস্টেমে করো, তো আমি গ্রাউন্ডে গিয়ে তোমাদের সেই ভিডিও প্রোভাইড করব। তো সরাসরি সেই ভিডিও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। তো 4 ফিট যেটা হাই জাম্প, এই হাই জাম্পটা তুমি যখন কমপ্লিট করবে, তবে তোমার হবে পুরো তুমি ফিট গ্রাউন্ডে ক্লিয়ার করতে পারলাম। তাহলে এই যে তুমি পিএমটি পিটি যেটা দেখলে, কি বুঝলে যে এটা সোটা, কিন্তু এটাই যারা প্র্যাকটিস করবে তাদের কাছে ইজি, বোঝাতে পারলাম? তাহলে রিটিন যেটা এক্সাম হচ্ছে, এখানে কাট অফ যেটা বলি অল ওভার ইন্ডিয়ার মধ্যে, দেখো আগে জোন ওয়াইজ কাট অফ গেছে, সেকশন ওয়াইজ গেছে অনেকগুলো, তো যেটা এবারে কিন্তু অল ওভার ইন্ডিয়ার মধ্যে কাট অফ দেওয়া হবে এসএসসি জিডি এক্সামের মতনই। তাহলে এখানে ইউআর যারা মেল ক্যান্ডিডেট হবে, ফিমেল ক্যান্ডিডেট হবে, এইভাবে এসসি এসটি ওবিসি সমস্ত কিছু একটা কাট অফ প্রোভাইড করা হবে। তো তুমি যদি একটা ঠিকঠাক স্কোর যেটা দেখালাম সেটাকে যদি টার্গেট করতে পারো, আউট অফ 120 তুমি যদি 90-র কাছে স্কোরটা ক্যারি করে দাও, তাহলে তুমি কিন্তু সেফ থাকছো। কারণ এখানে যদি কোনো গ্রাউন্ডটা এত টাফ না হতো, তাহলে কিন্তু এটা 120-র মধ্যে আরো হাই কাটা পড়তো, বুঝতে পারলে? যেরকম গ্রুপ ডি, এনটিপিসি, এগুলোর কাট অফ কেন এত হাই যায়? কারণ ওখানে গ্রাউন্ডটা অতটা টাফ না। কিন্তু গ্রুপ ডির যেটা গ্রাউন্ড, সেখানে আবার ওয়েট নিয়ে একটা রানিং আছে, তবুও কিন্তু কাট অফটা হাই যায়, কারণ ওখানে হাইট ওয়েটের অতটা ব্যাপার নেই। তারপর তোমার রানিং সেরকম কোনো টাফ নেই, জাস্ট একটা ওয়েট নিয়ে রান দিলে তোমার কমপ্লিট। এবার এখানে কি, এখানে যে রানিং, হাই জাম্প, লং জাম্প এতটা কমপ্লিট করছো, তবে গিয়ে তুমি আসতে পারছো কিন্তু এই আরপিএফ কনস্টেবলে, বোঝা গেছে? যে কারণে এখানে রিটিন যেটা হবে সেটা কিন্তু একটা, মানে যে স্কোরটা ওরা ফাইনালি তোমাদেরকে যেটা কাট অফ ওরিয়েন্টেড হিসেবে দেওয়া হবে, সেটা কিন্তু খুব যে বেশি যাবে এমনটা না। তো যারা প্রিপারেশন নিচ্ছ, ফোকাস দেবে ম্যাথে,
কারণ ম্যাথে 35টা নাম্বার পাচ্ছ, রিজনিং এ কত পাচ্ছ 35 নাম্বার, তাহলে 120-র মধ্যে তুমি 70 নাম্বারে পৌঁছে দিতে পারছো এই ম্যাথ রিজনিং এ। এবার এটাকে কেন টার্গেট করতে বলছি, কারণ ম্যাথের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের যে যে চ্যাপ্টারগুলো আছে তুমি প্রপার হতে সেগুলো কমপ্লিট করো। তোমার যদি কমপ্লিট হয়ে থাকে তুমি টেস্ট সিরিজ দাও, টেস্ট দাও, অ্যানালাইসিস করো, তোমার স্কোর দেখো অটোমেটিক ইমপ্রুভ হবে। এবার তোমার যদি ম্যাথামেটিক্সের কোনো চ্যাপ্টারে উইক রয়েছে তোমাকে সেই চ্যাপ্টারগুলো ধরে ধরে কমপ্লিট করতে হবে, কারণ পরীক্ষার হলে 90 মিনিট টাইমটা কি করে বেরিয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। তার জন্য চাই প্র্যাকটিস এবং টেস্ট। রিজনিং এ যেটা 35 নাম্বার রয়েছে ঠিকঠাক প্র্যাকটিস করো তুমি। এই যে 35টা নাম্বার দেখছো রিজনিং এ, তুমি এখানে 32 থেকে 33 নাম্বার পর্যন্ত স্কোর ক্যারি করবে, সেটাও অ্যাকুরেসি দিয়ে, সেটাও উইথ অ্যাকুরেসি। তো তার জন্য তুমি যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করো আর বিগত বছরের প্রশ্নগুলোকে নিয়ে একটু যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো, বুঝতে পারবে যে তোমার রিজনিং একটা ভালো স্কোর কিন্তু ক্যারি হয়ে যাবে। জিকে জিএসে যেটা 50 নাম্বার রয়েছে সেখানে 20টা প্রশ্ন এমন থাকবে বা 18টা প্রশ্ন এমন থাকবে যেগুলো তোমার কাছে একটু অজানা মনে হতে পারে, বা তোমার যদি ভালো একটা প্রিপারেশন থাকে তুমি সেখান থেকে অপশন এলিমিনেট করতে পারছো। কিন্তু 30 থেকে 35টা প্রশ্ন এমন থাকবে যেগুলো তুমি যদি ঠিকঠাক প্রিপারেশন করছো তুমি ডেফিনেটলি কিন্তু খুব ভালোভাবে কোশ্চেন গুলোকে একুরেসির সাথে হিট করতে পারছো। তাহলে তোমাকে এই জায়গাটা টার্গেট করতে হবে, কারণ এখানে রয়েছে 70 নাম্বার। এই জায়গাটাতে অনেকে কিন্তু পুরো ফুল স্কোর ক্যারি করে দেয়, আবার এই জায়গাটাতে কিন্তু অনেকে পিছিয়ে যাচ্ছে। তো তুমি যদি এখানে একটা ভালো স্কোর ক্যারি করে দাও তোমার নাম্বারটা অনেক অনেক এগিয়ে যাবে। বোঝাতে পারলাম? তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা হেল্পফুল মনে থাকে ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করো, যাতে করে পরবর্তী ক্লাসগুলোর আপডেট এবং চাকরি সংক্রান্ত যাবতীয় নিত্যাবলী আপডেট সবার প্রথমে তোমার ফোনে পৌঁছে যায়। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সরাসরি টেলিগ্রামে জয়েন করে নিও, কারণ ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট টেলিগ্রামে প্রোভাইড করা হয়। যারা জিকে জিএস উইক রয়েছে তারা উইক রয়েছে, এত বড় একটা সিলেবাস, এবার এই কম সময়ের মধ্যে একটা ঠিকঠাক রিভিশন দরকার। তো অনেকের ক্ষেত্রে কি হয়, হয়তো প্রথম থেকে পড়ে পড়ে যখন সে চলে যাচ্ছে তখন সে প্রিভিয়াস পড়াটাকে এবার যখন রিভিশন স্কেলে আসছে তখন তার কাছে সেটা অজানা মনে হচ্ছে, বা আবার মনে হচ্ছে নতুন কিছু পড়ছি, সেটাকে আমাকে আবার ভালো করে পড়তে হচ্ছে। তো তাতে করে অনেক স্টুডেন্ট কি হয়, কনফিউজ হয়ে যায়। অনেক স্টুডেন্ট রয়েছে যারা থিওরি ওয়াইজ পড়ে না, ডেসক্রিপটিভ ওয়াইজ পড়ে না, তারা ফাঁসে কখন, তারা ফেঁসে যায় যখন টেস্টে আসে। কারণ যখন যদি কেউ এমসিকিউ প্র্যাকটিস করে সে পার্টিকুলার 2টি পয়েন্টে ওই প্রশ্নটারই আনসার করছে, কিন্তু যে ডেসক্রিপটিভ পড়বে তার কাছে ওই ওরিয়েন্টেড অ্যানাদার কোশ্চেন্স গুলো কিন্তু আসান লাগবে। তার জন্য তোমাকে একটা প্রপার অ্যানালিসিস করে পড়তে হবে। তো যে টাইমটা হাতে রয়েছে, যারা জিকে জিএসটাকে নিয়ে খুব উইক রয়েছে, জিকে জিএসটা নিয়ে চিন্তিত রয়েছে, তারা সরাসরি যোগাযোগ করো 9144556275 এবং কন্ট্যাক্ট নাম্বার। তো তোমরা সরাসরি এই 9144556275 এখানে যোগাযোগ করে নিজের একটা সিট কনফার্ম করতে পারো, কারণ এখানে তোমাকে প্রপার ওয়েতে লিঙ্ক আপ করে জিকে গুলো করানো হচ্ছে। কিভাবে? কারণ একটা কোশ্চেনের সাথে তুমি যদি অ্যানাদার কোশ্চেন গুলোকে লিঙ্ক করতে পারো সেটা ফার বেটার ফর ইউ। কেন? কারণ এক্সামে কি হয়, ওভারঅল এত বড় একটা সেক্টর থেকে যে জিকে জিএস এর তোমার কাছে 50 নাম্বার রয়েছে, তুমি যদি একুরেসি দিয়ে এখানে একটা ভালো স্কোর ক্যারি করতে চাও তাহলে তুমি ডেফিনেটলি এই ব্যাচটাই জয়েন করতে পারো, যোদ্ধা ব্যাচ, যেখানে প্রপার ওয়েতে তোমাকে খুব শীঘ্রই যে সিলেবাসটা রয়েছে সেটা তোমার কাছে একটা রিভিশন হয়ে যাবে। তো অলরেডি অনেক স্টুডেন্ট কিন্তু ব্যাচে রয়েছে, তো সরাসরি জয়েন করে নিও যারা জয়েন করতে চাইছো। প্রিভিয়াস যে কটা ক্লাস হয়েছে সেগুলো রেকর্ডেড ফর্মে রয়েছে, ক্লাস রেকর্ড এবং পিডিএফ এর ব্যবস্থা রয়েছে। তো তোমাদেরকে গ্রুপে যখন জয়েন করে দেবো তোমরা সেখান থেকে কিন্তু সমস্ত ক্লাসগুলো প্রিভিয়াস রেকর্ডেড ফর্মে পেয়ে যাবে, বাড়িতে একটা র্যান্ডাম প্র্যাকটিস হয়ে যাবে এবং অল ওভার জিকে জিএস গুলো তোমার কাছে একটা কুইক রিভিশন হয়ে যাবে। এবার এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত কোশ্চেন্স গুলো সেগুলোকে টার্গেট করে কিন্তু সেগুলো লিঙ্ক আপ করানো হচ্ছে। একটা সাল থেকে অ্যানাদার সালগুলোকে কিভাবে লিঙ্ক করবে, এটার সাথে কিভাবে অ্যানাদার কোশ্চেন্স গুলোকে এক্সাম ওরিয়েন্টেড লিঙ্ক করবে, তার নমুনা পাবে এই যোদ্ধা ব্যাচে। তো 9144556275 এখানে সরাসরি যোগাযোগ করে নিজের একটা সিট কনফার্ম করো। দেখা হচ্ছে সরাসরি ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।